ঠিক আছে, শুরু করি আজকের ক্লাস। তো আমরা লাস্ট ক্লাসে কনভেক্স সেট, কনভেক্স ফাংশন এইগুলো নিয়ে ডিসকাশন শুরু করছিলাম। ওকে, তো এগুলো নিয়ে ডিসকাশন কেন শুরু করলাম? এটার কারণ হলো যে আমরা তো এতদিন কনস্ট্রেইনড অপটিমাইজেশন সম্পর্কে পড়ছিলাম, যে আমাদের যদি একটা ফাংশন দেওয়া থাকে এবং ওই ফাংশন আন্ডার সাম কনস্ট্রেইনস ওইটাকে মিনিমাইজ করা লাগে, তাহলে কেমনে করবো। তো এটার কিছু জেনারেল টেকনিক দেখছি। আচ্ছা, তো কনভেক্স অপটিমাইজেশন ইজ এ সাবসেট অফ কনস্ট্রেইনড অপটিমাইজেশন, যেই অপটিমাইজেশন প্রবলেমগুলা এফিশিয়েন্টলি সলভ করা যায়। ঠিক আছে, কনভেক্স অপটিমাইজেশন নিয়ে পড়ার উদ্দেশ্য এইটাই যে কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম এফিশিয়েন্টলি সলভ করা যায়। অন্য প্রবলেমগুলো যে সলভ করা যায় না তা না, কিন্তু অন্য প্রবলেমগুলোর চেয়ে বেশি এফিশিয়েন্টলি সলভ করা যায়। এই কারণে কনভেক্স অপটিমাইজেশন পড়তেছি। আচ্ছা, তো বেশি এফিশিয়েন্টলি কেন সলভ করা যায় এটার কিছু আইডিয়া দিয়েছিলাম। ধরেন কনভেক্স ফাংশনের শেপ সম্পর্কে আপনাদের কিছু আলোচনা করেছি, যে কনভেক্স ফাংশনের শেপ একটা বোলের মতো হয়। তো এটার মিনিমা একটাই হয়, ওই একটা মিনিমাই লোকাল মিনিমা, একটাই গ্লোবাল মিনিমা। ঠিক আছে, তো কনভেক্স অপটিমাইজেশন প্রবলেমের গ্লোবাল মিনিমা আমরা খুঁজে বাইর করতে পারি উইথ গ্যারেন্টি, আর অন্যান্য প্রবলেমের গ্লোবাল মিনিমা আমরা উইথ গ্যারেন্টি খুঁজে বাইর করতে পারি না। ঠিক আছে, কারণ অন্যান্য প্রবলেমে গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাইলে ওইটা আসলে লোকাল মিনিমাতে এসে থামে, এবং ওই লোকাল মিনিমাটা কি এক্স্যাক্টলি গ্লোবাল মিনিমা নাকি এটা গ্যারেন্টি দেওয়া সম্ভব হয় না। কিন্তু কনভেক্স অপটিমাইজেশনে গ্যারেন্টিটা দেওয়া যায়। ওকে, এবং কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম সলভ করার বেশ কিছু এফিশিয়েন্ট টেকনিক আছে। এই আচ্ছা, তো লাস্ট ক্লাসে হলো কনভেক্স সেট কী জিনিস, কনভেক্স ফাংশন কী জিনিস এইটা ডিফাইন করছিলাম। কনভেক্স সেট কি? কনভেক্স সেট হলো এমন একটা সেট যেই সেটের দুইটা পয়েন্ট নিয়ে আমি যদি একটা স্ট্রেইট লাইন আঁকি, তাহলে এই লাইন সেগমেন্টটা ওই সেটের মধ্যেই থাকবে। ওকে, তো ইন সাম সেন্স কনভেক্স সেট দেখতে এরকম হয় অনেকটা। ঠিক আছে, কনভেক্স সেটের মধ্যে কোনো কিঙ্ক থাকে না, অর্থাৎ এক্সাম্পল দিস সেট ইজ নট কনভেক্স, কারণ এখানে যদি দুইটা লাইন জয়েন করি তাহলে লাইন সেগমেন্টটা সেটের বাইরে চলে যাবে। কনভেক্স সেটকে ফাইনাইট হইতে হবে এটাও নেসেসারি না, কনভেক্স সেট ইনফাইনাইটও হইতে পারে। এক্সাম্পল ধরেন একটা কোণ ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ডেড। ঠিক আছে, এই সেটের মধ্যেও আপনি যে কোনো দুইটা পয়েন্ট নেন, পয়েন্ট নিয়ে যদি দুইটা স্ট্রেট লাইন আঁকেন তাহলে লাইন সেগমেন্টটা এই সেটের মধ্যেই থাকবে। এক্সাম্পল ধরেন এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, জোড়া লাগালাম, দেখেন এটা এই সেটের মধ্যেই আছে, এই কোণের মধ্যেই থাকবে। তো কোন একটা এক্সাম্পল হইতে পারে। তারপরে আপনার হাফ স্পেস, গত ক্লাসে বলছিলাম যে আপনি একটা লাইন সেগমেন্ট আঁকলেন বা একটা প্লেন আঁকলেন, প্লেন এঁকে হইলো আপনার পুরা কোঅর্ডিনেট স্পেসকে দুই ভাগে ভাগ করে দিলেন, তাহলে প্রত্যেকটা হাফ স্পেসও কনভেক্স হবে। ওকে, তারপরে এরকম অনেক এক্সাম্পল আছে কনভেক্স সেটের। আচ্ছা, তারপরে কনভেক্স ফাংশনের ডেফিনিশন দিছি। কনভেক্স ফাংশন হলো ওই যেসব ফাংশনের শেপ বোলের মতো। তারপরে ওইটা ছিল আমাদের ভিজুয়াল বা ইনটুইটিভ ডেফিনিশন, ডেফিনিশন না, আইডিয়া। ঠিক আছে, ইনটিউশন বিহাইন্ড কনভেক্স ফাংশনস। তারপরে ওইটাকে আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় প্রকাশ করছি। ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন ছিল এইটা। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটাকে লিখে দেই। কনভেক্স সেটের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন ছিল এটা। কনভেক্স সেট, এ সেট সি ইজ কনভেক্স ইফ ফর এনি টু পয়েন্টস x1, x2 belongs to C, theta x1 plus 1 minus theta x2 also belongs to C. এখানে থিটা রেঞ্জ হইল 0 থেকে 1। ওকে, আচ্ছা, আর কনভেক্স ফাংশন কি জিনিস? কনভেক্স ফাংশনের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আমরা দিয়েছিলাম
যদি একটা ফাংশন এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে যে এফ অফ থিটা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস থিটা এক্স টু ইজ লেস অর ইকুয়াল থিটা টাইমস এফ অফ এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস থিটা টাইমস এফ অফ এক্স টু, তাহলে ওটাকে কনভেক্স বলে। ওকে, আচ্ছা, ইফ ইউ রিমেম্বার এই কন্ডিশনটা কই থেকে ডিরাইভ করছিলাম? এই কন্ডিশনটা ডিরাইভ করছিলাম এই জায়গা থেকে। ধরলাম দিস ইজ আওয়ার কনভেক্স ফাংশন। তাইলে আমি যদি একটা স্ট্রেট লাইন আঁকি, তাইলে এই মানে ফাংশনের দুইটা পয়েন্টের মধ্যে যদি একটা স্ট্রেট লাইন আঁকি, তাহলে স্ট্রেট লাইনটা ফাংশনের উপরে থাকবে সবসময়। ওকে, আচ্ছা, এই যে উপরে থাকবে, এই উপরে থাকবে এইটারই ম্যাথমেটিক্যাল ভার্সন হইলো এই স্টেটমেন্টটা। উপরে থাকবে মানে কি? উপরে থাকবে মানে হইল যে আমি এই স্ট্রেট লাইনের উপর যদি যে কোনো পয়েন্ট নেই, এই যে কোনো পয়েন্ট ওটার করেসপন্ডিং ফাংশন ভ্যালুর চেয়ে বড় হবে। ওকে, তো এই পয়েন্টের ভ্যালু বাইর করে কেমনে? এই পয়েন্টটা হইল, আচ্ছা, এই আগেই পয়েন্টটা বাইর করি। এই পয়েন্টটা হইল এই পয়েন্ট আর এই পয়েন্টের একটা ওয়েটেড অ্যাভারেজ, ঠিক আছে, যেখানে ওয়েটের পরিমাণটা হইলো এই যে থিটা। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি? এই পয়েন্টটা যদি x1 হয় আর এটা যদি x2 হয়, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে থিটা x1 প্লাস 1 মাইনাস থিটা x2 ফর সাম থিটা। তাহলে ফাংশনের ভ্যালু কি হবে? সরি, ফাংশনের ভ্যালু তো এইটা, ফাংশনের ভ্যালু হবে এইটা এফ অফ থিটা x1 প্লাস 1 মাইনাস থিটা x2। আর এই জায়গার ভ্যালু কি হবে? এই জায়গার ভ্যালু হবে এই দুই জায়গার ভ্যালু ওয়েটেড অ্যাভারেজ, ঠিক আছে। তো এই দুই জায়গার ভ্যালু ওয়েটেড অ্যাভারেজ হলো এইটা। তো এইটা বেসিক্যালি বলে যে মানে দুইটা এন্ড পয়েন্টের ওয়েটেড অ্যাভারেজ হইল ফাংশনের ভ্যালু হচ্ছে বড় হবে, এই যে গ্রেটার ইকুয়াল, শেষ এইটাই। ওকে, আচ্ছা, তো সিমিলারলি আমাদের ওই আগের রেঞ্জ তো আছে, থিটা বিলংস টু 0,1। এখানে আরেকটা জিনিস ইমপ্লিসিট থাকে। ইমপ্লিসিট থাকে বলতে ভিতরে ভিতরে ধরে নেওয়া হয়, যদি এক্সপ্লিসিটলি অনেক সময় স্টেটমেন্টে লেখা থাকে না। সেটা হইলো একটা ফাংশন কনভেক্স হইতে হইলে ওইটার ডোমেইনটাকেও কনভেক্স হওয়া লাগে, ঠিক আছে। ডোমেইনটাকে কনভেক্স হওয়া মানে ডোমেইনটাকে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে যে ডোমেইনের মধ্যে যদি দুইটা পয়েন্ট নেই, ওই দুইটা পয়েন্ট যদি জোড়া লাগাই, তাহলে জোড়া লাগানোর যে লাইন সেগমেন্টটা, ওই লাইন সেগমেন্টটাও ডোমেইনের মধ্যে থাকবে। যদি এইটা স্যাটিসফাই না হয়, তাহলে তো আমি ধরেন x1 ডোমেইনে আছে, x2 ডোমেইনে আছে, তাহলে এই পয়েন্টটা যে ডোমেইনে থাকবে এটা তো গ্যারান্টি দিতে পারবো না। মানে এই কন্ডিশনটা লেখার আগে আমাকে তো এটা গ্যারান্টি দিতে হবে যে এই পয়েন্টটা এফ এর ডোমেইনের মধ্যে আছে। তো এই কারণে একটা কনভেক্স ফাংশন হইতে হইলে ওই ফাংশনের ডোমেইনটাকে বাই ডিফল্ট কনভেক্স হইতে হবে। যদি ডোমেইনটা কনভেক্স না হয়, তাইলে একটা কনভেক্স ফাংশন ওই রেস্ট্রিক্টেড ডোমেইনে কনভেক্স নাও হইতে পারে। এক্সাম্পল দিই, ধরলাম আমার ফাংশনের ডোমেইন যদি হইতো একটু, যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, মাঝখানের রিজন ডোমেইনের মধ্যে ইনক্লুডেড না, ঠিক আছে। তাইলে আমি এইখান থেকে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে একটা পয়েন্ট নিলাম, এটা জোড়া লাগাইলাম। এখন এটা জোড়া লাগা, এটা ফাংশনের উপরে, এটা তো আমি বলতেই পারবো না। কেন বলতে পারবো না? কারণ এই জায়গায় তো ফাংশনই নাই ইন সাম সেন্স, বুঝতে পারছি এটাই। আচ্ছা, তারপরে যেটা বলছি সেটা হলো কনভেক্স ফাংশন। এটা কনভেক্স নাকি না আমরা সাধারণত এই কন্ডিশন দিয়ে মাঝে মাঝে চেক করি, কিন্তু এই কন্ডিশন দিয়ে চেক করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা একটা ইকুইভ্যালেন্ট কন্ডিশন আছে যেটা ডিফারেন্সিয়েবল ফাংশনের জন্য আমরা ইউজ করতে পারি। তো একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন কনভেক্স হবে যদি ওই ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার ইকুয়াল 0 হয়। ওকে, এটা হলো ইকুইভ্যালেন্ট কন্ডিশন। তবে এখানে একটা অ্যাজাম্পশন আছে যে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে। এইটা যে কোনো ফাংশন, এই কন্ডিশনটা যে কোনো ফাংশনের জন্য অ্যাপ্লাই করা যায়, কিন্তু এটা শুধুমাত্র ডিফারেন্সিয়েবল ফাংশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য। মাল্টি ভ্যারিয়েবলের জন্য যেটা হবে, তাইলে আমার সেকেন্ড ডেরিভেটিভের যেই অ্যানালগ মাল্টিপল ভ্যারিয়েবলে,
এটা হলো হেসিয়ান। হেসিয়ানের আইজেন ভ্যালুগুলোকে 0 বা 0 হচ্ছে বড় হতে হবে, ঠিক আছে। অনেক সময় এটা দিয়ে চেক করি। তবে ফাংশন যদি বেশি কমপ্লিকেটেড হয় তাইলে এই কন্ডিশনগুলো চেক করাও অনেক ডিফিকাল্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। চিন্তা করেন যে আপনার যদি ধরলাম 1 বিলিয়ন প্যারামিটার একটা ফাংশন হয়, এক্সাম্পল ফর কারেন্ট, যদিও অবশ্য নিউরাল নেটওয়ার্ক তো কনভেক্স ফাংশন না, নিউরাল নেটওয়ার্ক ইজ হাইলি নন কনভেক্স। নিউরাল নেটওয়ার্ক কনভেক্স হইলে গ্যাঞ্জাম হয়ে যেত। আচ্ছা, নিউরাল নেটওয়ার্ক এক্সাম্পল বাদ দেন, বাট অনেক প্যারামিটার ফাংশন হইলে আপনার ওইটার ধরেন আইজেন ভ্যালু মানে হেসিয়ান বানায়, হেসিয়ানের আইজেন ভ্যালু বাইর কইরা চেক করতে অনেক গ্যাঞ্জাম হয়ে যেতে পারে। আপনি প্রত্যেক দিন লেট করেন কেন? ওকে, হ্যাঁ, সেটাও সমস্যা, মানে সেটাও ভেজাল হয়ে যেতে পারে। অনেক বড় ফাংশন হইলে এই কন্ডিশনগুলো চেক করা ভেজাল হয়ে যেতে পারে। তো আমরা কনভেক্স ফাংশনের একটা সাবসেট দেখব যেটাকে ডিসিপ্লিনড কনভেক্স ফাংশন বলে। ডিসিপ্লিনড কনভেক্স ফাংশন হলো এমন একটা কনভেক্স ফাংশন যেটা এমনভাবে বানানো হয়েছে, কিছু নিয়ম ফলো করে বানানো হয়েছে, ঠিক আছে। তো ওই নিয়মগুলো ফলো করে যদি বানান তাহলে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে ওই ফাংশনটা কনভেক্স হবে। এবং ওই নিয়মগুলা তো ওই ফাংশনের কনভেক্সিটি চেক করার জন্য আপনার এই আইজেন ভ্যালু, সেকেন্ড ডেরিভেটিভ এইসব চেক করা লাগে না, ঠিক আছে। দেয়ার আর এ সার্টেন ক্লাস অফ রুলস। তো ইন জেনারেল একটা ফাংশন কনভেক্স নাকি কনভেক্স ফাংশন না, এটা চেক করা খুবই ডিফিকাল্ট। এটা একটা ডিফিকাল্ট প্রবলেম, ভেরি ডিফিকাল্ট প্রবলেম। তবে আপনি যদি একটা ডিসিপ্লিন কনভেক্স ফাংশন বানান, ডিসিপ্লিন বলতে নিয়ম মেনে যদি একটা কনভেক্স ফাংশন বানান, কোট অ্যান্ড কোট দেয়ার আর সাম নিয়ম, তাইলে আপনি ইজিলি চেক করতে পারবেন। তো সেই নিয়মগুলো আমরা দেখব। আচ্ছা, দেখার আগে আমাদের একটা রেজাল্ট জানা লাগবে। আচ্ছা, আচ্ছা, রেজাল্টে যাওয়ার আগে আমরা কিছু এক্সাম্পল দিই কনভেক্স ফাংশন। আচ্ছা, লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দিছিলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা কনভেক্স ফাংশন, কারণ প্যারাবোলা তো বুঝাই যাইতেছে শেপটা এরকমই হবে। তো যদি আপনার এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন হয়, যেখানে এন ইজ ইভেন, তাহলে এটা একটা কনভেক্স ফাংশন, হুইচ শুড অলসো মেক সেন্স। তো এটা আমরা চেক করে দেখি। এটার সেকেন্ড ডেরিভেটিভটা বাইর করি। এটা ফার্স্ট ডেরিভেটিভ কি? ফার্স্ট ডেরিভেটিভ হইল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেকেন্ড ডেরিভেটিভ হইল এন ইন্টু এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n minus 2. ওকে, তো এইটা কি ফর অল এক্স পজিটিভ? যদি n ইভেন হয় তাহলে n minus 2ও ইভেন, n minus 2 যদি ইভেন হয় তাহলে x পজিটিভ হইলেও এটা একটা পজিটিভ সংখ্যা হবে, x নেগেটিভ হইলেও এটা একটা পজিটিভ সংখ্যা হবে, ঠিক আছে। অবশ্যই এখানে একটা কন্ডিশন লাগবে যে n গ্রেটার দেন 1 একটা কন্ডিশন লাগবে, কারণ n যদি 1-এর সমান হয় তাহলে তো এটা 0 হয়ে যাবে। যদিও 0 হইলে অসুবিধা নেই, নেগেটিভ হইলে অসুবিধা, যদিও 1 হইলে তো আবার এটা সবসময় পজিটিভ দিবে না। আচ্ছা, ঠিক আছে, ওই আলোচনা বাদ দিই। মানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্সও কনভেক্স, ইন্টারেস্টিংলি। এখানে এই কন্ডিশনটা লিখে দিই, তাইলে এইটা তো পজিটিভই হবে, আর এই জিনিসটাও সব এক্সের জন্য পজিটিভ হবে, তাইলে এটা গ্রেটার ইকুয়াল 0 হবে। therefore this will be a convex function, ঠিক আছে। আচ্ছা, যদি n equal to 2 হয় তাহলে স্ট্রিক্টলি কনভেক্স, কারণ n equal to 2 হলে এই টার্মটা 1 হয়ে যাবে, তো এই টার্মটা সবসময় স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হবে। আর
n যদি 2 এর চেয়ে বড় হয় তাইলে গ্রেটার ইকুয়াল টু 0 হবে আপনার, অর্থাৎ x ইকুয়াল টু 0 তে এটা 0 হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে, এইটা একটা ফাংশন। আরেকটা ফাংশন দেখি। একটা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন দেখি। x1 স্কোয়ার বাই x2, যেখানে x2 গ্রেটার দেন 0। দিস ইজ ইউর ফার্স্ট নন ট্রিভিয়াল কনভেক্স ফাংশন। ওকে, তো এটা কনভেক্সিটি চেক করি চলেন। তো এটা কনভেক্সিটি আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটাই করি। তো এটা হেসিয়ানটা বানানো লাগবে, হেসিয়ান বানাই। আপনার ডেল এফ বাই ডেল x1 এটা আসবে 2x1 বাই x2, ডেল এফ বাই ডেল x2 এটা আসবে x1 স্কোয়ার বাই x2 স্কোয়ার, ডেল স্কোয়ার এফ বাই ডেল x1 স্কোয়ার এটা কত আসবে 2 বাই x2, ডেল স্কোয়ার এফ বাই ডেল x2 স্কোয়ার এটা আসবে মাইনাস x1 স্কোয়ার, সরি এটা প্লাস আসবে 2 আসবে x2 কিউব। আমি একটু ফাস্ট করতেছি, ধরতে পারতেছেন? এটাকে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এটাকে x2 এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এন্ড যা যা হয় আর কি। আর আরেকটা ডেরিভেটিভ লাগবে, সেটা হলো মিক্স পার্শিয়ালটা লাগবে, ডেল x1 ডেল x2। এটার যদি x2 এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে পাবো মাইনাস 2x1 বাই ডিভাইডেড বাই x2 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার হেসিয়ানটা কি আসে? হেসিয়ানটা আসে হইলো এইটা 2 বাই x2, 2x1 স্কোয়ার বাই x2 কিউব মাইনাস 2x1 বাই x2 স্কোয়ার, এখানে মাইনাস 2x1 বাই x2 স্কোয়ার। ওকে, আচ্ছা এখন এখান থেকে কিছু জিনিসপত্র বাই করে আনা যায়। আমি 2 বাই x2 যদি কমন নিয়ে নেই তাহলে এটাকে লিখতে পারবো 1 মাইনাস x1 বাই x2, এখানে মাইনাস x1 বাই x2 আর x1 স্কোয়ার বাই x2 স্কোয়ার। ওকে, আমি কি ঠিক লিখছি? ঠিকই তো লিখেছি। দাঁড়ান আরেকবার চেক করে নিই। x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ 2x1 ডিভাইডেড বাই x2, x2 রেসপেক্টে ডেরিভেটিভ x2 টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 x2 টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস x2 স্কোয়ার। এইটাকে আবার x1 এর রেসপেক্টে করলে 2 বাই x2 আসবে, এটাকে x2 রেসপেক্টে করলে প্লাস আসবে মাইনাস 2 বের হয়ে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, x যদি পর মাইনাস 3 আসবে। তো ঠিক আছে, আর এটাকে যদি x1 এর রেসপেক্টে করি তাইলে মাইনাস 2x1 বাই x2 স্কোয়ার। ঠিকই আছে, তাইলে আসছে কি কি 2 বাই x2, 2x1 স্কোয়ার বাই x2 কিউব মাইনাস 2x1 বাই x2 স্কোয়ার মাইনাস 2x1 বাই x2 স্কোয়ার। তারপর 2 বাই x2 যদি কমন নেই তাহলে পাবো কি 2 বাই x2 কমন নিলে পাবো
188 এটা ঠিক আছে ওকে। আচ্ছা এখন এটার আইজেন ভ্যালুগুলা বাইর করতে পারি আমরা চাইলে, তবে এত কষ্ট করার দরকার নেই, কারণ আমাদের আইজেন ভ্যালু এক্স্যাক্টলি জানা দরকার নেই, আমাদের সাইনগুলো জানলেই হবে। ওকে আচ্ছা, তো এখন যেহেতু x2 গ্রেটার দেন 0, তাহলে এই ফ্যাক্টরটা তো গ্রেটার দেন 0 হবে, তাইলে ফ্যাক্টরটা নিয়ে আমরা চিন্তা না করি, এই ভিতরে ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুগুলোর সাইন বাইর করি। তো সাইন বাইর করার জন্য যেটা করা লাগে সেটা হলো আমরা ট্রেস আর ডিটারমিনেন্টটা চেক করতে পারি। এই ম্যাট্রিক্সের ট্রেস কত? এই ম্যাট্রিক্সের ট্রেস হলো 1 প্লাস x1 স্কোয়ার বাই x2 স্কোয়ার। আর এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত? ডিটারমিনেন্ট হইল এইটা গুণ এইটা, অর্থাৎ x1 স্কোয়ার বাই x2 স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস x1 স্কোয়ার বাই x2 স্কোয়ার, এটাও x1 স্কোয়ার বাই x2 স্কোয়ারই আসছে ইকুয়ালস টু 0। তো এই ম্যাট্রিক্সের ট্রেস হইল, এখন দেখেন ট্রেস হলো পজিটিভ, মানে এটা তো একটা পজিটিভ সংখ্যা রাইট, আর ডিটারমিনেন্ট হইল 0। ডিটারমিনেন্ট 0 মানে এইটার দুইটা আইজেন ভ্যালুর মধ্যে অ্যাটলিস্ট একটা আইজেন ভ্যালু 0, আর আরেকটা আইজেন ভ্যালু নেগেটিভও হইতে পারে পজিটিভও হইতে পারে। যদি নেগেটিভ হইতো তাহলে ট্রেস নেগেটিভ আসতো, আর যেহেতু ট্রেস পজিটিভ আসছে তার মানে অন্য আইজেন ভ্যালুটা পজিটিভ, তার মানে এই ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুগুলো গ্রেটার অর ইকুয়াল টু 0, তো কন্ডিশন স্যাটিসফাইড। ওকে, তো এই ফাংশনটার একটা সিম্পল নাম আছে, এটাকে মানুষজন কোয়াড ওভার লিন ফাংশনও বলে। ওকে, কোয়াড্রেটিক ওভার লিনিয়ার, এটা কোয়াড্রেটিক ফাংশন আর এটা লিনিয়ার ফাংশন, ঠিক আছে। আচ্ছা ওকে ঠিক আছে, এটা চেক করা হইল। আরেকটা ফাংশন লিখি। ওকে, এইটার একটা ফ্যান্সি নাম আছে, এটাকে লগ সাম এক্স এটাও লিখি, মানে এক্সপোনেনশিয়াল তারপরে সাম তারপরে লগ। ওকে আচ্ছা, এইটাও কনভেক্স, চেক করি। এটাও যেহেতু দুইটা ভ্যারিয়েবল সেকেন্ড আমরা হেসিয়ান বাইর করে করতে পারি, তবে বুঝতেই পারতেছেন যে ধরেন এটা আমি n ভ্যারিয়েবলের জন্য দিলাম, তো n ভ্যারিয়েবলের জন্য হেসিয়ান বানায় চেক করতে অনেক ভেজাল হয়ে যেতে পারে। ওকে আচ্ছা, ঠিক আছে, আমি হেসিয়ানটা বানাই। এটার হেসিয়ানটা কী হবে? ডেল এফ বাই ডেল x1 হবে হইল 1 বাই ই টু দি পাওয়ার x1 প্লাস ই টু দি পাওয়ার x2 টাইমস x1 এর রেসপেক্টে করলে আসবে ই টু দি পাওয়ার x1, আর ডেল এফ বাই ডেল x2 এটা আসবে 1 বাই ই টু দি পাওয়ার x1 প্লাস ই টু দি পাওয়ার x2 ইন্টু ই টু দি পাওয়ার x2। ঠিক আছে আচ্ছা, এবার হইল ক্যাচাল, সেকেন্ড ডেরিভেটিভগুলো বাইর করা লাগবে। সেকেন্ড ডেরিভেটিভ আসবে, এটা রেখে এটারে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? আর x2 x1। আচ্ছা রুল ইউজ করলেই তো পারতাম, তো কষ্ট কেন করতেছি? করছি এটা রেখে নিচেটা ডিফারেন্সিয়েট করলে পাবো -1 বাই ই টু দি পাওয়ার x1 প্লাস ই টু দি পাওয়ার x2 হোল স্কোয়ার টাইমস ই টু দি পাওয়ার x1। ওকে বুঝছেন? আচ্ছা u বাই v এর ফর্মুলা কি? ফর্মুলা হলো v du মাইনাস c dv। ডেল স্কোয়ার এফ বাই ডেল x2 স্কোয়ার কী হবে? হলো এইটা x1 প্লাস ই টু দি পাওয়ার x2 গুণ ই টু দি পাওয়ার x2 প্লাস
minus e to the power x2 square divided by e to the power x1 plus e to the power x2 square. ওকে, আচ্ছা, আর মিক্স পার্শিয়ালটা কি হবে? মিক্স পার্শিয়াল হবে হইলে এইটা, ও ভাই e to the power x1 times minus 1 divided by e to the power x1 plus e to the power x2 square times e to the power x2. ওকে, আচ্ছা, তাহলে হেসিয়ানটা লিখি। হেসিয়ানটা দেখতে হবে এরকম। ও ভাই অনেক কিছু আছে। আচ্ছা, এটার নাম দেই, আমার এতবার লিখতে অনেক প্যারা লাগতেছে। এই জিনিসটার নাম দেই এস। ওকে, আচ্ছা, তাইলে এশিয়ানটা হইল এই জিনিসটা, e to the power x1 by s minus e to the power 2x1 by s square. ওকে, আচ্ছা, তারপরে এই সাইডে আসবে e to the power x2 by s minus e to the power 2x2 by s square. আর এই সাইডে আসবে মাইনাস ই টু দি পাওয়ার x1 প্লাস x2 ই টু দি, আচ্ছা এমনও লিখতে পারি, ই টু দি পাওয়ার x1 ইন্টু x2 বাই এস স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার x1 ইন্টু ই টু দি পাওয়ার x2 বাই এস স্কোয়ার। ওকে, আচ্ছা, অথবা এটাকে হয়তো এমনিও লেখা যেতে পারতো, x1 by s whole square and e to the power x2 by s whole square. হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটারও এবার আগেরটার মতো করতে পারি, যে এই ম্যাট্রিক্সের ট্রেস আর ডিটারমিনেন্ট চেক করতে পারি। তো এই ম্যাট্রিক্সের ট্রেস পজিটিভ, কেন পজিটিভ চিন্তা করে দেখেন। এই ডেনোমিনেটরটা তো এটার চেয়ে বড়। আচ্ছা, ই টু দি পাওয়ার x1 আর ই টু দি পাওয়ার x2 তো পজিটিভ সংখ্যা, রাইট? আচ্ছা, এবং এই ডেনোমিনেটর এটার চেয়ে বড়, তাহলে এই পুরা জিনিসটা কি একের চেয়ে ছোটো না? একের চেয়ে ছোটো কোনো জিনিস স্কোয়ার করলে কি আরও ছোটো হয়ে যায় না? তাইলে দেখেন, এই টার্মটা হলো এই টার্মের স্কোয়ার, তো এইটা থেকে যদি এটা স্কোয়ার বাদ দেয়, এই টার্মটা এটাতে তো ছোটো হবে, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কখনো নেগেটিভ হয়ে যাবে না, পজিটিভই থাকবে। সিমিলারলি এইটাও পজিটিভই থাকবে। তো এইটা ট্রেস গ্রেটার দেন 0, ট্রেস পজিটিভ। আচ্ছা, এবার ডিটারমিনেন্টটা চেক করা লাগবে। তো ডিটারমিনেন্ট কী হবে? ডিটারমিনেন্ট হবে হলো এই জিনিসটা, বিতিকিচ্ছির জিনিস আসবে, ই টু দি পাওয়ার x1 বাই এস মাইনাস ই টু দি পাওয়ার x1 বাই এস স্কোয়ার ই টু দি পাওয়ার x2 বাই এস মাইনাস ই টু দি পাওয়ার x2 বাই এস স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার x1 বাই এস স্কোয়ার টাইমস ই টু দি পাওয়ার x2 বাই এস স্কোয়ার। ওকে, আচ্ছা, ফর সিম্পলিসিটি আমি এগুলোর কিছু নেমিং করে দিতে পারি। এই দুইটারে এটার নাম দিলাম a1 আর এটার নাম দিলাম a2। তাইলে এই এক্সপ্রেশনটা হইল a1 মাইনাস a1 স্কোয়ার টাইমস a2 মাইনাস a2 স্কোয়ার মাইনাস a1 স্কোয়ার a2 স্কোয়ার। ওকে, ডাজ ইট মেক সেন্স? এবার গুণ দেন, গুণ দিলে হ্যাঁ, আচ্ছা, গুণ দেওয়ার আগে আমরা আরও কিছু একটু করতে পারি। এখান থেকে a1 কমন নিতে পারি, a1 আর a2 কমন নিতে পারি, তাহলে এটাকে 1 মাইনাস a1 1 মাইনাস a2 মাইনাস a1 a2 এটা লিখতে পারি। কী করছি বুঝছেন? এখান থেকে a1 কমন নিচ্ছে, এখান থেকে a2 কমন নিচ্ছি, তাহলে টোটাল a1 a2 কমন আসছে। আর এখান থেকেও যদি a1 a2 কমন নেই, তাহলে a1 a2 বাকি থাকবে, রাইট? আচ্ছা, এবার এই ভিতরের জিনিসটাকে গুণ দেই, গুণ দিলে পাবো হইল 1
প্লাস a1 a2 মাইনাস a1 মাইনাস a2 মাইনাস a1 a2। কি করছি বুঝছেন? 1 মাইনাস a1 মাইনাস a2 মাইনাস প্লাস a1 a2। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ প্লাস a2 দিছি, প্লাস a1 a2 আর এখানে মাইনাস a1 a2। হ্যাঁ বুঝি নাই স্যার, এইখানে বেসিক্যালি হচ্ছে a1 a2 কমন আছে তাই না? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ইকুয়েশন মানে তাহলে a2 এর টার্মস আর আমাদের যে ফার্স্ট টার্মটা 1 - a1 এর মধ্যে থাকবে না? যে এটা হচ্ছে স্যার a2 থাকবে না? না, এখানে a1 a2 কমন নিছি কেমনে? এইটা থেকে a1 কমন নিছি, এটা থেকে a2 কমন নিছি। এটা থেকে যদি a1 কমন নিই তাহলে 1 মাইনাস a1 পাবো, আর এটা থেকে a2 কমন নিলে 1 মাইনাস a2 পাবো, তারপরে a1 a2টা বাইরে লিখছি। ঠিক আছে, তো এখানে আর কি অনেক কিছুই হয়ে গেছে। দেখেন এইটা এটা কাটা চলে যাবে, আর a1 আর a2 যোগ করলে কি হয়? 1 হয়। দেখেন a1 হলে e টু দি পাওয়ার x1 বাই s, a2 হলে e টু দি পাওয়ার x2 বাই s, আর s তো ছিল e টু দি পাওয়ার x1 প্লাস e টু দি পাওয়ার x2, রাইট? তো তাইলে এই দুইটা যোগ করলে 1 পাবো, 1 থেকে এটা মাইনাস করলে 0 হয়ে যাবে, তো ডিটারমিনেন্ট ওই তো আগের মতো 0 আসছে। ঠিক আছে, তো তাইলে এই ম্যাট্রিক্সের ট্রেস পজিটিভ আর ডিটারমিনেন্ট 0, তার মানে একটা আইজেন ভ্যালু পজিটিভ, একটা আইজেন ভ্যালু 0। ঠিক আছে, তাই দেয়ারফর দিস ইজ কনভেক্স। তো বুঝতেই পারতেছেন যে ধরেন এটা তো একটা 2 ভ্যারিয়েবল ফাংশন, এবং বেশ সিম্পলই ফাংশনটা, খুব বেশি কমপ্লিকেটেড না। এক্সপোনেনশিয়াল করছি আর লগ নিছি, কিন্তু এইটা বের করতেই অ্যানালাইটিক্যালি এইটা বের করতেই ধরেন এই যে ক্যালকুলেশন কত লম্বা হয়ে গেছে। তো আপনাকে যদি এরকম 100 ভ্যারিয়েবলে একটা ফাংশন দেই, এটার মধ্যে সাইন, কস, ট্যান, লগ, এক্সপোনেনশিয়াল, পাওয়ার সব মিলাই ঝিলাই দেই, তাইলে তো বুঝতে পারতেছেন যে এটা অ্যানালাইটিক্যালি আসলে বের করা ফিজিবল না। আমরা নিউমেরিক্যালি হয়তো বাইর করতে পারি, হেসিয়ান বাইর করে নিউমেরিক্যালি বাইর করেও কিন্তু ট্রিকি হবে। কারণ কি, আপনার ধরেন নিউমেরিক্যালি বাইর করতে গেলে আপনি একটা সার্টেন পয়েন্টে হেসিয়ান ম্যাট্রিক্সটা বাইর করতে পারেন। হেসিয়ান ম্যাট্রিক্সটাও তো ইন জেনারেল কনস্ট্যান্ট হবে না, মানে পয়েন্ট টু পয়েন্ট হেসিয়ান ম্যাট্রিক্সটা ভ্যারি করবে। আপনার একটা ফাংশনের কনভেক্স হইতে হইলে বেসিক্যালি সব পয়েন্টে হেসিয়ান ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুগুলো গ্রেটার ইকুয়াল টু 0 হইতে হবে। তো আপনার একটা পয়েন্টে হেসিয়ানের আইজেন ভ্যালুগুলো চেক করতে তো আপনার ঘাম ছুটে যাবে কম্পিউটারে। তো আপনার দুনিয়ার যত পয়েন্ট আছে, ধরেন 100 ভ্যারিয়েবল একটা ফাংশনের পয়েন্ট হইতে পারে অনেক, মানে টেকনিক্যালি ইনফাইনাইট, আমরা কম্পিউটারে হয়তো ফাইনাইটলি করব। তো আমি যদি একটা গ্রিড নেই, ওই গ্রিডের মধ্যে ধরেন কয়েকশো কোটি পয়েন্ট হইতে পারে, তো এই কয়েকশো কোটি হেসিয়ান ম্যাট্রিক্স আমার চেক করা লাগবে, তো এটা তো মোটেও সম্ভব না। ওকে, আচ্ছা, তাইলে আচ্ছা এটা বুঝতে পারলেন যে দিস ইজ এ ডিফিকাল্ট টাস্ক টু চেক কনভেক্সিটি। কিছু কিছু সিম্পল ফাংশনের জন্য এটা করা যায়। আচ্ছা, এখন আমরা আমাদের ডিসিপ্লিন কনভেক্স ফাংশনের মেইন থিওরেমটা দেখব। মেইন থিওরেম হলো এইটা। কনভেক্স কম্পোজিশন রুল। ওকে, তো আমাদের কাছে ধরেন দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশন জোড়া লাগা একটা কনভেক্স ফাংশন কেমনে বানাবো, এইটা রুল হইলো এইটা। ঠিক আছে, এটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশন, নেসেসারি কন্ডিশন না। অর্থাৎ এই রুলটা সত্যি হইলে কনভেক্স হবে, কিন্তু এই রুলটা সত্যি না হইলে যে কনভেক্স হবে না এটা গ্যারান্টি নাই। কিন্তু ওই তো আমাদের এতদিনকার থিওরেমগুলো যে ফর্মেটে ছিল সেই ফর্মেটেরই। ঠিক আছে, আচ্ছা ধরলাম আমার কাছে দুইটা ফাংশন আসছে এফ আর জি, এবং আমি দুইটা ফাংশনকে জোড়া লাগাইলাম, এফ অফ জি অফ এক্স, এই কাজটা করলাম। আপাতত সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন চিন্তা করেন। ঠিক আছে, তো
এই ফাংশনটা কখন কনভেক্স হবে এটা আমরা বাইর করতে চাই, ঠিক আছে? আচ্ছা, এইটা বের করার রুলই হইল আর কি এই কম্পোজিশন রুল। তো এটা বের করার জন্য যেটা করবো, ধরেন এটার সেকেন্ড ডেরিভেটিভটা বাইর করি, চলেন। এটার সেকেন্ড ডেরিভেটিভ কি আসে, এটা ফার্স্ট ডেরিভেটিভ কি আসবে? এটা ফার্স্ট ডেরিভেটিভ আসবে হইল আপনার এফ প্রাইম, আমি লিখি এফ প্রাইম টাইমস জি প্রাইম, এটা আসবে না? আমরা কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ কেমনে করি, ধরেন এফ কে এই ভিতরটা রেসপেক্টেড ডেরিভেটিভ, আচ্ছা আমার হয়তো লিখলাম, আমি এমনি লিখি আগে ফার্স্ট ডেরিভেটিভ এফ প্রাইম অফ জি অফ এক্স টাইমস জি প্রাইম অফ এক্স, এটা আসতো না? আগে এফ কে ডেরিভেটিভ করতাম, তারপর এফ এর ভিতরে যেটা আসতো ওইটা ডেরিভেটিভ করা লাগতো, চেইন রুল। ওকে, চেইন রুল করলে তো এটাই আসতো, ঠিক আছে? এটাকে আর কি আমি লিখছি এফ প্রাইম টাইমস জি প্রাইম। আচ্ছা, এবার সেকেন্ড ডেরিভেটিভ বাইর করব। সেকেন্ড ডেরিভেটিভ হবে হইল, আচ্ছা এটা রেখে এটা ডেরিভেটিভ করব, তারপর এটা রেখে এটা ডেরিভেটিভ করব। তো ফার্স্টেরটা রেখে যদি সেকেন্ডটা ডেরিভেটিভ করি তাহলে আসবে জি ডাবল প্রাইম অফ এক্স, ঠিক আছে? আর সেকেন্ডটা রেখে যদি ফার্স্টটা ডেরিভেটিভ করি তাইলে আসবে এফ ডাবল প্রাইম অফ জি অফ এক্স টাইমস জি প্রাইম অফ এক্স। ওকে, আচ্ছা তাহলে এটাকে লেখা যায় এফ প্রাইম টাইমস জি ডাবল প্রাইম প্লাস জি প্রাইম স্কোয়ার টাইমস এফ ডাবল প্রাইম। ওকে, আচ্ছা এখন আমরা ধরেন এই এক্সপ্রেশনটা থেকে এমন একটা কন্ডিশন বাইর করার চেষ্টা করি যে কন্ডিশনটা ট্রু হইলে এটা কনভেক্স হবে, ঠিক আছে? আচ্ছা, কনভেক্স হওয়ার জন্য এই সেকেন্ড ডেরিভেটিভটাকে কি হইতে হবে, গ্রেটার অর ইকুয়াল 0 হইতে হবে। এখন দেখেন এই টার্মটা তো ডেফিনেটলি গ্রেটার অর ইকুয়াল 0, কারণ এটা স্কোয়ার। আচ্ছা, যদি এইটাও গ্রেটার অর ইকুয়াল 0 হয়, এইটাও গ্রেটার অর ইকুয়াল 0 হয়, তাহলে দুইটার যোগফল তো গ্রেটার অর ইকুয়াল 0 হবে। আচ্ছা, তার মধ্যে এইটার মধ্যে এইটা গ্রেটার অর ইকুয়াল 0 হয়েই আছে, তাইলে এই টার্ম পুরো টার্মটাকে 0 বা 0 হচ্ছে বড় হইতে হলে এটাকে গ্রেটার অর ইকুয়াল 0 হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এফ ডাবল প্রাইম গ্রেটার অর ইকুয়াল 0 মানে কি? এফ ইজ কনভেক্স। ওকে, আচ্ছা আমি এখন এখানে আপনাদের খুব উইয়ার্ডলি একটা উইয়ার্ড কাজ করতেছি, সেটা হলো আমি কিন্তু ডিরাইভ করতেছি না যে এইটা গ্রেটার অর ইকুয়াল 0 হইলে যে এফকে কনভেক্সই হইতে হবে, সেটা কিন্তু দাবি করিনি। আমি বরং এমন একটা কন্ডিশন বাইর করতে চাচ্ছি যেটা ট্রু হইলে এইটা গ্রেটার অর ইকুয়াল 0 হবে। আর যেমন আমি প্রথমেই বললাম আপনাকে যে আমি এখন এরকম বানানোর চেষ্টা করবো যে এটাকেও 0 হচ্ছে বড় বানানোর চেষ্টা করবো, এটাকেও 0 হচ্ছে বড় বানানোর চেষ্টা করবো। এখন দুইটা জিনিসের যোগফল 0 হচ্ছে বড় হওয়ার জন্য কি ইন্ডিভিজুয়ালি 0 হচ্ছে বড় হইতে হয়? হয় না তো। যেমন 5 - 2 তো 0 হচ্ছে বড়, কিন্তু -2 তো 0 হচ্ছে বড় না, রাইট? তাহলে এটা কেন করতেছি? এটা করতেছি হইলো আমি কোনো একটা কন্ডিশন বাইর করতে চাচ্ছি যে সিনারিওতে এইটা 0 বা 0 হচ্ছে বড় হবে, কারণ একদম জেনারেল কথাবার্তা তো বলতে পারবো না বা পারতেছি না। এই জন্য আমি কোনো একটা রেস্ট্রিক্টেড কন্ডিশন বাইর করতে চাচ্ছি যে রেস্ট্রিক্টেড সিনারিওতে অ্যাটলিস্ট এটা 0 বা 0 হচ্ছে বড় হবে। আচ্ছা, তাহলে এইটা একটা কন্ডিশন ডিরাইভ করলাম। এই জিনিসটাকে 0 বা 0 হচ্ছে বড় হইতে হইলে কি হইতে হবে? আইদার দুইটাই পজিটিভ হইতে হবে অথবা দুইটাই নেগেটিভ হইতে হবে, রাইট? আচ্ছা, যদি দুইটাই পজিটিভ হয় তার মানে কি জি ডাবল প্রাইম গ্রেটার অর ইকুয়াল 0, এফ প্রাইম গ্রেটার দেন 0, গ্রেটার অর ইকুয়াল 0। জি ডাবল প্রাইম গ্রেটার অর ইকুয়াল 0 মানে কি? জি ইজ কনভেক্স। আচ্ছা, দিস ইজ কন্ডিশন 1। আচ্ছা, এটা কন্ডিশন 2 এর সাব কেস, কেস 1। এইটাও গ্রেটার দেন 0, এইটাও গ্রেটার দেন 0, তার মানে জি ইজ কনভেক্স। আচ্ছা, এবার একটা কন্ডিশন যে এফ প্রাইম অফ এক্স গ্রেটার ইকুয়াল 0। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হলো আপনারা কি এটা পড়ছেন ক্যালকুলাস? আপনাদের ক্যালকুলাস করছে যে কোনো একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 বা 0 হচ্ছে বড় হয় তাহলে ওই ফাংশনটা ইনক্রিজিং হয়, এটা কি জানেন? অর্থাৎ ধরেন আমি একটা ফাংশন আঁকলাম বিটুইন দ্য পয়েন্ট এ
টু বি, এ আর বি এর মধ্যে একটা ফাংশন আঁকছি। যদি এ আর বি এর মধ্যে ফাংশনটি ইনক্রিজিং হয় তাহলে এ আর বি এর মধ্যে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ 0 বা 0 চেয়ে বড় হবে। আপনারা চাইলে চেকও করে দেখতে পারেন। যদি 0 চেয়ে ছোটো হয়ে যাইতো তার মানে কি, 0 চেয়ে ছোটো ডেরিভেটিভ মানে কি, স্লোপটা নিচের দিকে, তার মানে ফাংশনের ভ্যালু কমবে। তারপর ফাংশনের ভ্যালু যদি সবসময় বাড়তে থাকে তার মানে আপনি অ্যাটলিস্ট প্রুফটা না জানলেও ভিজুয়ালি তো বুঝতে পারতেছেন যে ডেরিভেটিভটা অবশ্যই উপরের দিকে পয়েন্ট করতে হবে, রাইট? আইদার উপরের দিকে পয়েন্ট করতে পারবে অথবা ধরেন হয়তো ফ্ল্যাট থাকতে পারে। যদি ফ্ল্যাট থাকে তাহলে হয়তো ফাংশনের ভ্যালু কমবে না, আর যদি উপরের দিকে পয়েন্ট করে তাহলে ফাংশনের ভ্যালু বাড়বে। ঠিক আছে? তো এফ প্রাইম অফ এক্স গ্রেটার ইকুয়াল 0 মানে কি, ফাংশনের ভ্যালুটা এদের উপরের দিকে যাবে অথবা কনস্ট্যান্ট থাকবে, নিচের দিকে নামবে না। ওকে, তাহলে কেস 1 হওয়ার জন্য যেটা হইতে হবে, জি কে কনভেক্স হইতে হবে এফ ইজ ইনক্রিজিং ইন জি। ইনক্রিজিং ইন জি মানে হইল এফ এর ভিতরে তো জি, তার মানে জি বাড়লে এফকে বাড়তে হবে। অথবা আমি এমনও বলতে পারি এফ ইজ ইনক্রিজিং, এফ ইজ ইনক্রিজিং লিখলেই আসলে হয়ে যায়। ওকে, আচ্ছা, এটা তো গেল কেস 1। আরেকটা কেস সম্ভব, দুইটাই যদি নেগেটিভ হয়। দুইটা নেগেটিভ হইলে কি হবে? কেস 2। আচ্ছা, জি ডাবল প্রাইম গ্রেটার ইকুয়াল 0 হইলে কনভেক্স ফাংশন হয়। জি ডাবল প্রাইম লেস অর ইকুয়াল 0 হইলে কি হইতে পারে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কনকেভ। কনভেক্স ফাংশনের শেপ হইলো এইরকম, তাহলে কনকেভ ফাংশনের শেপ কি হবে? অপোজিটটা। ঠিক আছে, হুইচ শুড বি ইনটুইটিভ। কনভেক্স ফাংশন হইলো মানে এটার একটা ইউনিক মিনিমাম থাকে, আর কনকেভ ফাংশনের একটা ইউনিক ম্যাক্সিমাম থাকে। মনে রাখবেন কেমনে? এটা হইল দেখতে গুহার মতো, দিস ইজ এ কেভ। ঠিক আছে, সো কনকেভ। আচ্ছা, তাহলে কেস 2 হওয়ার জন্য জি ইজ কনকেভ, আর এফ প্রাইম যদি লেস অর ইকুয়াল 0 হয় তাহলে কি হবে? বুঝতেই পারতেছেন, এটা ডিক্রিজিং ফাংশন হবে। আমাকে হয়তো আরও প্রেসাইসলি লিখলে এটা লেখা উচিত এফ ইজ ইনক্রিজিং অর কনস্ট্যান্ট, আর এখানে ক্ষেত্রে এফ ইজ ডিক্রিজিং অর কনস্ট্যান্ট। শেষ, আমরা একটা কন্ডিশন ডিরাইভ করে ফেলছি যে এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাইড হয়, অর্থাৎ আপনি কম্পোজিশন করছেন, একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন ঢুকাইছেন, ঢুকায় একটা নতুন ফাংশন বানাইছেন, এই বড় ফাংশনটাকে কনভেক্স বানানোর চেষ্টা করতেছেন। ফার্স্ট কন্ডিশন যে বাইরের ফাংশনটাকে কনভেক্স হতে হবে, যে এফ ইজ কনভেক্স, এফকে কনভেক্স হতে হবে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন, এফ যদি ইনক্রিজিং হয় তাহলে জিকে কনভেক্স হইতে হবে, আর এফ যদি ডিক্রিজিং হয় তাহলে জিকে কনকেভ হইতে হবে। এইটা যদি স্যাটিসফাই করে তাহলে এই বড় ফাংশনটাও কনভেক্স হবে। এটা স্যাটিসফাই না করলে কি বড় ফাংশনটা কনভেক্স হবে না? না, সেরকম না। এটা স্যাটিসফাই না করলেও বড় ফাংশনটা কনভেক্স হয়ে যেতে পারে, কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো না। এই কেসে গ্যারান্টিটা দিতে পারবো। তো যেই সব ফাংশন এই নিয়ম বানায় কনস্ট্রাক্ট করা হয়, যেসব ফাংশন এই নিয়ম বানায় কনস্ট্রাক্ট, এই নিয়ম মেনে কনস্ট্রাক্ট করা হয়, ওই ফাংশনগুলোকে ডিসিপ্লিন কনভেক্স ফাংশন বলে। এবং ওই ফাংশন ব্যবহার করে অপটিমাইজেশন করাটাকে ডিসিপ্লিন কনভেক্স প্রোগ্রামিং বলে। ওকে, আচ্ছা, এইটা তো সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য দেখাইলাম। মাল্টি ভ্যারিয়েবলের জন্য কেসটা কি হবে বলি। আচ্ছা, মাল্টি ভ্যারিয়েবলের জন্য কেসটা হবে এরকম। ধরলাম আপনি এরকম একটা ফাংশন বানিয়েছেন, এফ অফ g1 অফ এক্স, g2 অফ এক্স ডট 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 gk অফ এক্স। অর্থাৎ এই ফাংশনের কেটা প্যারামিটার, কেটা ভ্যালু নিতে পারে, কেটা ভ্যালুর মধ্যে প্রত্যেকটাতে আপনি ইন্ডিভিজুয়াল ফাংশন বসাইছেন। ঠিক আছে, তো এক্সাম্পল হইল ধরেন যেমন এফ অফ x1, x2, কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিছিলাম x1² / x2। এখানে আমি এখন এফ অফ g1, g2 দিলাম, যে এখানে এইটা হইল g1² / g2, আবার g1 আর g2 হইলো আবার x1 আর x2 ফাংশন, যে g1 হইলো x1, x2 ফাংশন,
আর g2 x1, x2 ফাংশন। মানে প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আবার আলাদা আলাদা ফাংশন দিয়ে রিপ্লেস করছি, ঠিক আছে। আচ্ছা, তো এরকম একটা ফাংশন কনভেক্স কখন হবে? তো এটা প্রুফটা আর আলাদা করে দেখাচ্ছি না, এখান থেকেই আমি জেনারেলাইজ করে দিব, আপনাদের নিয়মটা বলে দিব। সেটা হলো ফার্স্ট কন্ডিশন, এফকে কনভেক্স হইতে হবে, এই যে এটার মতোই, অর্থাৎ বাইরের ফাংশন থেকে কনভেক্স হইতে হবে। তারপরে সেকেন্ড কন্ডিশন, ইফ f is increasing in first parameter, first variable, then g1 is convex, else if f is decreasing in first variable, then g1 of x is concave। এবং এইটা আপনি প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য রিপিট করবেন। আর এটার মানে কি? এটার মানে হইল এই প্যারামিটারটা বাড়াইলে যদি f বাড়ে তাহলে g1 কে কনভেক্স হইতে হবে, আর এই প্যারামিটারটা কমালে যদি f কমে তাহলে g1 কে কনকেভ হইতে হবে। এবং এই প্রসিডিউরটা আপনি প্রত্যেকটা ভ্যারিয়েবলের এবং রিপিট ফর আদার ভ্যারিয়েবলস। ওকে, এক্সাম্পল ধরেন আপনার, আমি যে ফাংশনটা লিখছিলাম x1 স্কোয়ার বাই x2, এই ফাংশনটা x1 বাড়ালে f বাড়ে না কমে? বাড়ে। তাহলে x1 f ইজ ইনক্রিজিং ইন ফার্স্ট ভ্যারিয়েবল, আর x2 বাড়ালে f বাড়ে না কমে? কমে। তাহলে f ইজ ডিক্রিজিং ইন সেকেন্ড ভ্যারিয়েবল, ঠিক আছে। তো আপনি যদি x1 কে কোনো ফাংশন দিয়ে রিপ্লেস করতে চান এবং এটার কনভেক্সিটি প্রিজার্ভ করতে চান, তাইলে x1 কে যেই ফাংশন দিয়ে রিপ্লেস করবেন ওটাকে কনভেক্স হতে হবে, আর x2 কে যদি কোনো ফাংশন দিয়ে রিপ্লেস করেন তাইলে ওই ফাংশনটাকে কনকেভ হইতে হবে, যদি বড় ফাংশনটাকে কনভেক্স হইতে হয়। বুঝছেন? আচ্ছা, অনেক সময় কনকেভিটি চেক করার কন্ডিশনগুলা মাথায় রাখাটা একটু টাফ হয়ে যায়। এটার সাথে আরেকটা হেল্পিং থিওরেম আপনি ইউজ করতে পারেন, সেটা হইল g ইজ কনকেভ ইফ মাইনাস g ইজ কনভেক্স, হুইচ শুড অলসো বি ইনটুইটিভ। মানে জি এর শেপ যদি এরকম হয়, এটা যদি মাইনাস দিয়ে গুণ দেই তাহলে তো এটা কনভেক্স হয়ে যাবে। সিমিলারলি কনভেক্স ফাংশনকে মাইনাস দিয়ে গুণ দিলে কনকেভ হয়ে যাবে। ওকে, তো অনেক সময় ধরেন যেমন এখানে তো মানে আপনার বড় ফাংশনে কনভেক্সিটি চেক করার জন্য ভিতরে কনকেভিটিও চেক করা লাগে। তো আপনার ধরেন কনভেক্সিটির কন্ডিশন হয়তো মাথায় রাখা লাগবে, আবার কনকেভিটি কন্ডিশনও মাথায় রাখা লাগবে। তো দুইটা কন্ডিশন মাথায় না রেখে আপনি হয়তো এটা করতে পারেন যে জি এর কনকেভিটি চেক করার জন্য মাইনাস জি এর কনভেক্সিটি চেক করতে পারেন, তারপর মাইনাস জি কনভেক্সিটি চেক করার জন্য যা যা করা লাগে তা তা করবেন। ওকে, আচ্ছা, তো দিস ইজ বলতে পারেন দিস ইজ দ্য মাদার থিওরেম অফ ডিসিপ্লিন কনভেক্স প্রোগ্রামিং। ওকে, ডিসিপ্লিন কনভেক্স প্রোগ্রামিংয়ে আমরা কনভেক্স ফাংশন এই স্পেসিফিক নিয়মটা ফলো করে বানাই, ঠিক আছে। এই নিয়মটা ফলো করে বানাইলে তাহলে আপনি একটা কম্পিউটার প্রোগ্রাম লিখতে পারবেন, যে কম্পিউটার প্রোগ্রামটা খুবই ফাস্ট চেক করে ফেলতে পারবে যে আপনি যে ফাংশনটা বানিয়েছেন সেই ফাংশনটা কনভেক্স নাকি কনভেক্স না। ওকে, আপনি যদি অ্যাপ্রো থ্যাপ্রো করে বানান তাহলে তো ওই যে আপনার ওই হেসিয়ানের অ্যাপ্রোচে যাওয়া লাগবে এবং বেসিক্যালি ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আপনার হেসিয়ানের আইজেন ভ্যালু চেক করা লাগবে, হুইচ ইজ নট ফিজিবল। ওকে, আচ্ছা, এখন আমরা চেক করি।
ওকে, এটা দিয়ে চেক করবো, কেমনে চেক করবো? আচ্ছা, একটা এজ কেস নিয়ে কথা বলি, সেটা হলো অ্যাফাইন ফাংশন। এই টার্মটাকে আপনাদের বলছিলাম আগে, অ্যাফাইন ফাংশন কী জিনিস। আচ্ছা, সিম্পল, অ্যাফাইন ফাংশন হলো এনি ফাংশন অফ দিস ফর্ম, যেখানে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ভেক্টর, শেষ। ওকে, তো অ্যাফাইন ফাংশন নিয়ে কেন আমরা ওয়ারিড? আচ্ছা, প্রথমত হলো অ্যাফাইন ফাংশন ইজ ভেরি সিম্পল, লিনিয়ার, ঠিক আছে, স্কোয়ার টোয়ার কোনো নন লিনিয়ারিটি নাই এইটা। আর কনভেক্স, ডিসিপ্লিন কনভেক্স প্রোগ্রামিংয়ে অ্যাফাইন ফাংশন একটা রোল আছে, যে অ্যাফাইন ফাংশন ইজ সাইমultaneously কনভেক্স অ্যান্ড কনকেভ। ওকে, আচ্ছা, কেমনে? আপনার আচ্ছা সরি, এটা তো আমি একটা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন লিখে ফেলছি, ফরগিভ মি, হয় নাই, এটা হবে দিস ইজ, মানে আমরা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন যেটা বলি সেটা হইল আমার মানে আউটপুট ভ্যালু তো একটা। আমরা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন বলতে এইটা বুঝাই যে অনেকগুলো ভ্যারিয়েবল ইনপুট নিতে পারে, কিন্তু আউটপুট তো একটাই হয়। আগে যেটা লিখছিলাম ওটা আউটপুট অনেকগুলো ভ্যালু দেখছিল, মানে এক্স প্লাস বি যদি লিখি, এটার আউটপুট কি? এটা আউটপুট একটা ভেক্টর, রাইট? একটা সিঙ্গেল নাম্বার না, অনেকগুলো নাম্বার, এটার আউটপুট একটা সিঙ্গেল নাম্বার হবে। ওকে, এই ফাংশনের হেসিয়ান কি বলতে পারবেন? এই ফাংশনের গ্রেডিয়েন্ট কি? আচ্ছা, এই ফাংশনের গ্রেডিয়েন্ট হইল এ ভেক্টরটা, আপনি চেক করে দেখতে পারেন, ঠিক আছে, আমি করে আসছি এগুলো। আর হেসিয়ান হবে 0। তো আমার কনভেক্স হওয়ার কন্ডিশন ছিল কি? হেসিয়ানের আইজেন ভ্যালুগুলোকে গ্রেটার ইকুয়াল 0 হতে হবে, এটা সবগুলো আইজেন ভ্যালুই 0, তাহলে এটা বলতে পারেন ট্রিভিয়ালি কনভেক্স, ঠিক আছে, এটা কনভেক্স। বুঝতে পারছেন কীভাবে কনভেক্স? আচ্ছা, এটা কনকেভও, কনকেভ হওয়ার কন্ডিশন কি? আইজেন ভ্যালুগুলো লেস অর ইকুয়াল টু 0 হতে হবে। যেহেতু সব আইজেন ভ্যালু 0, তাহলে এটা অ্যাট দ্য সেম টাইম গ্রেটার ইকুয়াল 0 অ্যান্ড লেস অর ইকুয়াল 0। তো এই ফাংশনটা অ্যাট দ্য সেম টাইম কনভেক্স অ্যান্ড কনকেভ। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। তো এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা মাথায় রাখা লাগবে। অ্যাফাইন ফাংশনস আর বোথ কনভেক্স অ্যান্ড কনকেভ। আপনাদের একটা এক্সাম্পল করাই। আচ্ছা, এক্সাম্পলটা বেশি সিম্পল হয়ে গেছে। ওকে, এনিওয়ে sorry.
Okay, consider this function f equals to e to the power x1 minus ln x2. ওকে, এইটা আমরা এই ডিসিপ্লিন কনভেক্স প্রোগ্রামিংয়ের নিয়মগুলা ফলো করে ভেরিফাই করব যে এটা একটা কনভেক্স ফাংশন। আচ্ছা দেখি কেমনে। এটার জন্য আমাকে আগে এই কমপ্লিকেটেড ফাংশনটাকে কিছু সিম্পল সিম্পল ফাংশনে ভাগ করা লাগবে। আচ্ছা, প্রথম আমি এইটা একটা লিখলাম, এফ অফ ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইউ। আচ্ছা, তারপরে লিখলাম ইউ অফ এক্স ওয়ান কমা এক্স টু ইকুয়ালস টু এক্স ওয়ান মাইনাস লন এক্স টু। ঠিক আছে? আচ্ছা, দুইটা নিয়মে ভাঙাইছি। এবার আমি তাইলে আমার এই ফাংশনটা হইল এফ অফ ইউ অফ এক্স ওয়ান কমা এক্স টু। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ভেরিফিকেশন শুরু করি। তো ভেরিফিকেশনের নিয়ম কি? বাইরের থেকে ভিতরের দিকে ঢুকবো, তারপরে ভেরিফাই করতে করতে যাব। কোনো একটা স্টেপে যদি ভেরিফিকেশন আমার ভায়োলেট করে তাহলে ফাংশনটা মানে আমরা বলবো যে ভেরিফিকেশন ভায়োলেট করছে, দিস ইজ নট এ ডিসিপ্লিন কনভেক্স ফাংশন। হয়তো এটা দাবি করতে পারবো না যে ফাংশনটা কনভেক্স না, কারণ যেটা বললাম যে ডিসিপ্লিন কনভেক্স না ফাংশন না হইলেও কনভেক্স হইতে পারে, কিন্তু এটা বলে দিব যে দিস ইজ নট ডিসিপ্লিন কনভেক্স। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট কি? আগে চেক করতে হবে বাইরের ফাংশনটা কনভেক্স নাকি। এই ফাংশনটা কি কনভেক্স? কেমনে চেক করবো? এটা সেকেন্ড ডেরিভেটিভ বাইর করবো। এটা সেকেন্ড ডেরিভেটিভ কী হবে বলতে পারবেন? ই টু দি পাওয়ার ইউর ফার্স্ট ডেরিভেটিভ কি? ই টু দি পাওয়ার ইউ। সেকেন্ড ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ইউ। এটা কি জানেন যে ই টু দি পাওয়ার ইউ সবসময় গ্রেটার ইকুয়াল 0, দেয়ারফর এটা কনভেক্স। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট স্টেপ ইজ ডান। আচ্ছা, মানে এফ ইজ কনভেক্স। ওকে, তারপরে সেকেন্ড স্টেপ কি? এখন চেক করতে হবে এটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং। ইউ বাড়লে এফ বাড়ে না কমে? ই টু দি পাওয়ার ইউ, ই টু দি পাওয়ার এক্স, এক্স বাড়লে ই টু দি পাওয়ার এক্স বাড়ে না কমে? ই টু দি পাওয়ার এক্স যেই ফাংশনটা, এক্স বাড়াইলে ই টু দি পাওয়ার এক্স বাড়ে নাকি কমে? রাইট। তো এফ ইজ ইনক্রিজিং ইন ইউ। ঠিক আছে? তাইলে আমাদের চেকটা কি হবে? যেহেতু এফ ইজ ইনক্রিজিং ইউ, তাইলে এখন নেক্সট চেকটা কি হবে? ইউকে কনভেক্স প্রমাণ করতে হবে। ওকে, ফার্স্ট স্টেপ ছিল প্রুভ দ্যাট এফ ইজ কনভেক্স। সেকেন্ড স্টেপ এখন হবে যেহেতু এফ ইজ ইনক্রিজিং, তাহলে প্রমাণ করতে হবে ইউ ইজ কনভেক্স। ঠিক আছে? আচ্ছা, এবার ইউ নিয়ে আমরা শুরু করব। ওকে, ইউ অফ এক্স ওয়ান কমা এক্স টু ইজ ইকুয়ালস টু এক্স ওয়ান মাইনাস লন অফ এক্স টু। ওকে, আমরা আরেকটা কাজ করি, সেটা হইল এটাকে লিখি জি। ঠিক আছে? আচ্ছা, তারপরে লিখি জি অফ এক্স টু ইজ ইকুয়ালস টু মাইনাস লন অফ এক্স টু। ওকে, আচ্ছা, এখন তাহলে জিটাকে সাইডে রাখি আপাতত, এখানে এটা লিখে রাখি। এটা প্রবলেম আগে করলেই আমার বেটার হইতো। জি, এখানে লিখবো জি অফ এক্স টু ইকুয়ালস টু মাইনাস লন অফ এক্স টু। মানে আমি আরেকটু সিম্পলিফিকেশন করছি আর কি, যাতে একবারে পুরোটা না করা লাগে। এখন চেক করতে হবে যে বাইরের থেকে ভিতর দিকে ঢুকবো, তো ইউ কি কনভেক্স নাকি কনভেক্স না। তো বলেন, ইউ তো একটা অ্যাফাইন ফাংশন, এটা কি বুঝতে পারতেছেন? অ্যাফাইন ইন এক্স ওয়ান অ্যান্ড জি। অ্যাফাইন ফাংশন হওয়ার কন্ডিশন কি? আচ্ছা, অ্যাফাইন ফাংশনের ফর্ম লিখছিলাম এরকম, এ ট্রান্সপোজ এক্স প্লাস বি, যেখানে এ আর এক্স হলো ভেক্টর। এ ট্রান্সপোজ এক্স প্লাস বি, এটা কী ধরনের ফর্মেটটা? কী ধরনের? এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু প্লাস ডট ডট এ এন এক্স এন প্লাস বি, রাইট? তো এটার মানে কি? মানে এক্স ওয়ান এক্স টু এক্স এন এগুলার লিনিয়ার কম্বিনেশন।
তো এখানে ভ্যারিয়েবল হলো x1 আর g, এখানে x1 আর g এর লিনিয়ার কম্বিনেশন, যেখানে a এর ভ্যালু হলো 1, a এর ভ্যালুগুলো 1, তাহলে এটা তো একটা অ্যাফাইন ফাংশন। তো অ্যাফাইন ফাংশন তো বাই ডেফিনিশন কনভেক্স, ঠিক আছে? আচ্ছা, তাইলে বাই ডেফিনিশন কনভেক্স না, মানে অ্যাফাইন ফাংশন ইজ ট্রিভিয়ালি কনভেক্স। তাহলে ওই চেকটা হয়ে গেল। আচ্ছা, ইউ ইজ কনভেক্স, এই চেকটা হয়ে গেল, কিন্তু এখনও শেষ হয় নাই। মানে আচ্ছা সরি, ইউ ইজ কনভেক্স এই চেকটা এখনও শেষ হয়নি। এখন ভিতরের চেকগুলো করা লাগবে। ভিতরের চেকটা করার জন্য কি করতে হবে? ইনক্রিজিং ডিক্রিজিং চেক করা লাগবে। x1 বাড়ালে ইউ বাড়ে না কমে? x1 বাড়ালে ইউ বাড়বে। তো x1 এর তো ভিতরে আর কিছু নাই, x1 নিজে একটা ফাংশন, তো এই জায়গায় টার্মিনেট করে দিতে পারি আমরা, মানে এই চেকিংটা আসলে দরকার ছিল না আমাদের, ঠিক আছে? আচ্ছা, এবার জি এর চেকিংটা করি। জি বাড়ালে ইউ বাড়বে না কমবে? জি বাড়ালে ইউ বাড়বে। তাহলে নেক্সট চেক কী হবে? নেক্সট চেক হবে, এটা চেক করতে হবে যে জি ইজ কনভেক্স। যদি জি বাড়ালে ইউ কমতো, তাহলে এটা চেক করা লাগতো যে জি কনকেভ নাকি না। ওকে, আচ্ছা, এটা হলো নেক্সট চেক। ওকে, এখন জি ফাংশনটার দিকে তাকাই। জি অফ x2 ইকুয়ালস টু মাইনাস লন অফ x2। লগারিদমের গ্রাফ দেখতে কেমন বলতে পারবেন? না, লগারিদমের গ্রাফ দেখতে হয় এরকম, এর অপোজিট। এর গ্রাফ দেখতে হয় হইল এইরকম, এটাকে 45 ডিগ্রি ফ্লিপ করলে লগের গ্রাফটা পাওয়া যায়। আচ্ছা, তো লগারিদম ফাংশন আসলে একটা কনকেভ ফাংশন, দেখে বুঝতে পারতেছেন এটা মানে গুহার মতো আর কি। মানে আপনার স্ট্রেট লাইন আঁকলে স্ট্রেট লাইনটা ফাংশন নিচে থাকে, কনভেক্স ফাংশনের জন্য স্ট্রেট লাইনটা ফাংশন উপরে থাকে। আচ্ছা, তো লগারিদম ইজ কনকেভ, তাহলে মাইনাস লগারিদম কী হবে? কনভেক্স, দেয়ারফর চেকিং শেষ। ওকে, তো যেহেতু এটা কনকেভ, তাহলে মাইনাস লগটা কনভেক্স, দেয়ারফর জি ইজ কনভেক্স। তো এটা যেহেতু ট্রু হয়েছে, দেয়ারফর মানে আমি একদম পরে যেতে পারবো যে যেহেতু জি কনভেক্স এবং জি এবং ইউ ইজ ইনক্রিজিং ইন জি অ্যান্ড ইউ ইজ কনভেক্স, দেয়ারফর এই পুরাটা কনভেক্স। ঠিক আছে, এই পুরাটা যেহেতু কনভেক্স অ্যান্ড এফ ইজ ইনক্রিজিং ইউ অ্যান্ড এফ ইজ কনভেক্স, তাহলে এই পুরা এফ অফ ইউ অফ জি অফ এক্স টেক্স এই সব পুরাটা, এই পুরা ফাংশনটা কনভেক্স। বুঝতে পারছেন চেকিংটা কেমন করা লাগবে? মানে আপনি বাইরের থেকে ভিতরে যাইতে থাকবেন আস্তে আস্তে, একটার পর একটা, তারপর এটি আমরা চেক করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ক্লাস একটুকুই। আপনাদের ক্লাস কত তারিখ পর্যন্ত হবে? ক্লাস কত তারিখ পর্যন্ত হবে? 13 তারিখ পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত, নেক্সট উইকের বৃহস্পতিবার পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। স্যার আমাদের এইগুলো একটা লাইক আফটার মিটার প্রবলেমস দিলে বলে তো লাইক একটু বড় তাহলে প্র্যাকটিস করতে কনভেক্স মানে সরি অপটিমাইজেশনের। স্যার একবার আর মানে কনস্ট্যান্ট অপটিমাইজেশন থেকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে আগামী ক্লাস।